মিশরের জরাকীর্ণ রাস্তার ঠিক নিচেই চাপা পড়েছিল এক প্রাচীন অন্ধকার। কয়েক শতাব্দী ধরে যা কেবল উপকথা হিসেবে পরিচিত ছিল, আজ তা এক ভয়াবহ বাস্তবে রূপ নিতে চলেছে। একদল প্রত্নতাত্ত্বিক ভুলবশত এমন একটি কবরের সিলমোহর ভেঙে দিল যা মানুষের জন্য তৈরি করা হয়নি। সেখানে রাখা কফিনে কোনো সম্রাট নয়, বরং লুকিয়ে রাখা হয়েছিল এক প্রাচীন ক্রোধকে, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কারণ তার অপরাধের কোনো ক্ষমা ছিল না। যখন প্রথম নিঃশ্বাসটি সেই বন্ধ কফিনে ঢুকলো, তখন শুধু মাটি নয়, কেঁপে উঠল পুরো শহর। এটি কোনো সাধারণ দানব নয়, এটি এমন একটি সত্তা যা সময়ের নিয়মকে অস্বীকার করে ফিরে এসেছে তার অসমাপ্ত প্রতিশোধ নিতে। বাতাসে এখন বালির গন্ধ আর মৃত্যুর হিমশীতল পরশ। প্রশ্ন একটাই, শহরের লক্ষ মানুষের ভিড়ে আপনি কার উপর ভরসা করবেন যখন আপনার ছায়া নিজেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে? তো বন্ধুরা, 2026-এ মুক্তিপ্রাপ্ত লি ক্রনিন্স দ্য মাম্মি মুভিটিকে আমি সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর একটা হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর প্রথম সিনেই আমরা দেখি ইজিপ্টের অ্যাজওয়ান শহরে একজন পুরুষ এবং একজন মহিলা ওদের মেয়ে লায়লা আর দুই ছেলের সাথে নিজের ঘরে এসে পৌঁছায়। যে ওদের ঘরে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, কারণ ওদের বাড়ির পোষা পাখিটা মরে গিয়েছিল আর ওরা এক ধরনের সাইন পাচ্ছিল যাতে কিছু খারাপ হতে চলেছে। এবার ওরা ঘরের একটা জায়গায় যায়, যেখানে গিয়ে ওরা জানতে পারে যে ঘরটা আসলে অনেকটা ধসে যাওয়া একটা কালো পিরামিডের উপরই বানানো হয়েছিল। ওরা সেই পিরামিডটার কাছে যায়, যেখানে একটা কালো রঙের কফিন রাখা হয়েছিল। একটা চেনের মাধ্যমে সেই কফিনটাকে ওরা খুলে ফেলে। কফিনের ভিতরে একটা ছেলের মম্মি রাখা ছিল। কফিনটা ছিল বহু পুরনো ভলকেনোর পাথর দিয়ে বানানো। হঠাৎ ওরা দেখে যে মমিটা নড়ছে এবং একটা সুপার ন্যাচারাল ফোর্স ওই লোকটাকে ঝুলিয়ে মেরে ফেললো। এসব দেখে এই লোকটার স্ত্রী প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার মানে এই মমির ভিতর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জিনিসকে কন্টেন করে রাখা হয়েছিল, যেটা এবার মুক্তি পেতে বসেছে। অন্যদিকে আমরা ইজিপ্টের ভিতর চার্লি ক্যানন নামের একজন ইনভেস্টিগেটিভ টিভি রিপোর্টারকে দেখতে পাই, যে নিজের প্রেগনেন্ট স্ত্রী লারিসা আর ওদের বাচ্চা কেটি এবং সাববেশিয়ানের সাথে থাকে। এখন যখন লারিসা কাজে বেরিয়েছিল, তখন চার্লি খবর পেল যে নিউ ইয়র্ক থেকে ওর জন্য একটা কাজের অফার এসেছে। চার্লি ওর স্ত্রীকে ফোন করে জানালো সেটা, আর বলল যে এবার ওরা ওখানেই শিফট করে যাবে। এটা শুনে লারিসা প্রচন্ড খুশি হয়। এদিকে কেটির সাথে দেখা হয় সেই আজওয়ানের মহিলাটির, যার কাছে ম্যাজিক্যাল পাওয়ার ছিল। এই ম্যাজিশিয়ান মহিলা কেটিকে বলল, আমি তোমার বন্ধু লায়লার মা। তার মানে মহিলা প্রথম থেকেই কেটিকে নোটিশ করছিল। এরপর সেই ম্যাজিশিয়ান মহিলা কেটিকে প্রথমে কতগুলো চকলেট দেয়, তারপর একটা আপেল খেতে দেয়, তারপর বিড়বিড় করে কিছু বলে। তার ফলে আপেলের ভিতর থেকে একটা পোকা বেরিয়ে এসে কেটির মুখে ঢুকে যায়, আর কেটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। এই সিনটা দেখে আপনাদের নিশ্চয়ই অরিজিনাল মমির সিন মনে পড়বে। অজ্ঞান হয়ে যাবার পর মহিলা কেটিকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যায়। এদিকে চার্লি তার ঘরে ঠিক সেই রকমই কতগুলো চকলেট দেখতে পায়। এটা সম্বন্ধে শুধুমাত্র সাববেশিয়ানই জানতো, কিন্তু কেটি সাববেশিয়ানকে এ ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করে দিয়েছিল। হঠাৎ চার্লি কিছু আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজকে ফলো করে এগিয়ে যায়, কিন্তু সামনে কিছু দেখতে পায় না। ওদিকে কায়রোতে ভয়ানক স্যান্ডস্টর্ম চলে এসেছে, যার জন্য চার্লি কেটিকে খুঁজতে পারে না। ফলে চার্লি আর ওর স্ত্রী লারিসা পুলিশ স্টেশনে যায় কেটির মিসিং রিপোর্ট করতে। সেই পুলিশ স্টেশনে একজন জুনিয়র ডিটেকটিভ ডালিয়া জাকি কাজ করে, কিন্তু লিড ডিটেকটিভের প্যারেন্টসের উপরেই সন্দেহ হয়, স্পেশালি চার্লির উপর। কারণ চার্লি যতগুলো কেস সলভ করেছে সেগুলোর মধ্যে বেশিরভাগই প্যারেন্টসরাই দোষী ছিল। এদিকে ডালিয়া জাকি একজন ভালো অফিসার হয়ে এই ডিপার্টমেন্টে থাকতে চাইছিল আর ভালো ভালো কেস সলভ করতে চাইছিল। এরপর অনেক কিছু করার সত্ত্বেও কেটির কোনো খোঁজ পাওয়া যায় না, আর এভাবেই 8 বছর পেরিয়ে যায়। এবার আমরা চার্লিকে দেখি যে ও স্ত্রী লারিসা আর বাকি দুই সন্তান সাববেশিয়ান আর মডের সাথে অ্যালবারকিও নিউ মেক্সিকোতে লারিসার ক্যাথলিক মা কারমানের ঘরে থাকে। আর আমরা জানি যে কেটির মিসিং হয়ে যাওয়ার সময় লারিসা প্রেগনেন্ট ছিল, তাই মড ওদের তৃতীয় সন্তান ছিল। এবার সিন যায় অ্যাজওয়ানের সেই ডিজার্টে, যেখানে এক টিনেজার সাইকেল চালিয়ে যাচ্ছিল। তখনই একটা প্লেন ক্র্যাশ হয় আর খুব জোরে ব্লাস্ট হয়, যার জন্য সেই ছেলেটা সেখানে দেখতে যায় যে কি হলো। ছেলেটা দেখে যে এই ব্লাস্টে দুজন পাইলট খুবই ভয়ঙ্কর ভাবে মারা গিয়েছে, আর শকিংলি সেই প্লেনের ভিতরে একটা কালো কফিনকেও ও দেখতে পায়, যেটা একদম ঠিক ছিল। এরপর আর্কিওলজিস্টরা এই কফিনকে স্ক্যান করে জানতে পারে যে এটা 300 বছরেরও পুরনো।
আর ভলকেনোর পাথর দিয়ে তৈরি ছিল। এত উঁচু থেকে পড়ার পরেও ওর মধ্যে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। তার মানে নিশ্চয়ই কোনো কিছু এই কফিনটাকে প্রোটেক্ট করছিল। এরপর ওরা সেই কফিন খুললে আমরা দেখি ভিতরে মমিফাইড কেটির দেহ রয়েছে, যা এনসিয়েন্ট ইনস্ক্রিপশনে তৈরি পার্চমেন্ট পেপারে মোড়া ছিল। যখনই কিছু পার্চমেন্ট পেপার সরানো হয় তখনই কেটি জেগে ওঠে। ওর মুখ থেকে সেই পোকাটা বেরিয়ে আসে যেটা 8 বছর আগে আপেল খাওয়ার সময় ওর মুখে ঢুকেছিল। আর শকিংলি কেটি বেঁচে ছিল। এটা ছিল আরো ভয়ঙ্কর চিন্তার বিষয়। 8 বছর ধরে বিনা খাওয়া দাওয়া অক্সিজেন ছাড়া ও বেঁচে রইল কিভাবে? কেটি এখন বেশ শকড আছে। ও নিজেকে যাতে কোনো ক্ষতি করতে না পারে তাই ওকে সবসময় সেডিটিভ দিয়ে রাখা হয়েছিল। এদিকে আমরা দেখি চার্লির বাচ্চাদের মন খারাপ, কেন কি ওরা কোনোদিন ঘুরতে যায় না। আসল কারণ হলো কেটি হারিয়ে যাওয়ার পর থেকে ওরা সবসময় ভয়ে ভয়ে থাকে যাতে ওদের বাকি বাচ্চাদের কোনো খারাপ কিছু না হয়ে যায়। কিন্তু আজ ফাইনালি চার্লি ওর বাচ্চাদের ঘুরতে নিয়ে বেরিয়েছে। তখনই ওরা কায়রো থেকে খবর পায় যে কেটি বেঁচে আছে, যেটা শুনে ওরা খুবই খুশি ছিল। ওরা কায়রোতে এসে দেখলো কেটির হালত খুবই খারাপ। ওর স্কিন ফ্যাকাশে আর ড্রাই ছিল, নখ অনেক লম্বা আর শক্ত হয়ে গিয়েছিল। কেটি কিছুই বলছিল না, শুধু সবার উপর হামলা করার চেষ্টা করছিল। সবচেয়ে বড় কথা, ও নিজের মুখকেই নখ দিয়ে আঁচড়াচ্ছিল। এসব দেখে কেউ কিছুই বুঝতে পারছিল না। ডাক্তার বলল এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ট্রমার থেকে হচ্ছে। ওকে খুব ভালোবাসলে, ভালোভাবে বোঝালে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু শয়তান কখনো ভালোবাসায় ঠিক হয় না। যাই হোক, চার্লি আর লরিসা ওকে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অফিসার জাকি ওদের দূর থেকে দেখছিল, যার কাছে 8 বছর আগে এরা এসেছিল। চার্লি আর লরিসা ওর বেডরুমেই কেটিকে রাখে, যেটা ফার্স্ট ফ্লোরেই ছিল। রুমটাকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। লরিসা কেটির এই হালতের জন্য মনে মনে চার্লিকে দোষী করছিল, কারণ যেদিন কেটি মিসিং হয়েছিল সেদিন চার্লি বাড়িতে ছিল। লরিসা মেডিকেল হেল্প না নিয়ে নিজেই কেটির দেখাশোনা করবার সিদ্ধান্ত নেয়। হুইল চেয়ারে কেটিকে বসিয়ে উপরে শিফট করা হচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেটির ব্যবহারটা কেমন অদ্ভুত ছিল। ও রাত্রে বাইরে বেরিয়ে যায় আর ঘরের ভেন্ট দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে। ও কেমন জানোয়ারের মতো চলছিল আর ইঁদুর টিঁদুর সব ধরে খাচ্ছিল। তাই চার্লি সব ভেন্টগুলোকে স্ক্রুর মাধ্যমে সিল করে দেয়। অবাক কথা হলো ওদের বাড়ির আশেপাশে হাইনা টাইপের অনেক জানোয়ার ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এর থেকেই বোঝা যায় যে নিশ্চয়ই এখানে কোনো শয়তানি শক্তি রয়েছে। এসব দেখে কারমান প্রে করতে শুরু করে। কারমান হলো লরিসার মা। ঠিক তখনই প্রথমবার কেটি রিয়েক্ট করে, যেন এই প্রার্থনার জন্য ওর খুবই কষ্ট হচ্ছে। ও রেগে গিয়ে কারমান মানে নিজের দিদারই নাক ভেঙে দেয়। এরপর ওকে সেডেটিভ দিয়ে আবার শান্ত করা হয়। এবার একবার লরিসা আর কারমান মিলে কেটির নখ কাটতে চাইছিল। কেটির পায়ের নখটা অনেক লম্বা আর শক্ত হয়ে গিয়েছিল, তাই সেটা কাটতে গেলে চামড়া সমেত বেরিয়ে আসছিল। এতে কেটি নিজেকে স্ট্যাব করতে থাকে যতক্ষণ না ওকে সেডেটিভ করা হয়। ওকে দেখে মনে হচ্ছিল যে ও নিজের শরীর থেকে খুঁচিয়ে কিছু বার করার চেষ্টা করছে। এবার বোঝা যাচ্ছে যে সেদিন ও নিজের মুখকে এজন্যই খুঁজছিল। ও নিশ্চয়ই মুখ থেকেও কিছু বার করতে চাইছিল। এদিকে চার্লি কেটির রুমের মেঝেতে একটা চিপচিপে লিকুইড দেখতে পায়, যাতে কাঠের মেঝেটা গলে যাচ্ছিল। মানে নিশ্চয়ই কোনো একটা ভয়ানক জিনিস এদের বাড়িতে ঘটে চলেছিল। চার্লি বুঝতে পারছিল যে এই কেটি সেই কেটি নয় যে 8 বছর আগেই হারিয়ে গিয়েছিল। এই 8 বছরে কেটির সাথে কিছু তো হয়েছে। ওরা কেটির সাথে সমানে কথা বলবার চেষ্টা করে যায়, কিন্তু কেটি চুপ করে থাকে। সবসময় ক্লান্ত থাকে, যেন ওর শরীরের ভিতর কিছু রয়েছে যা ওকে উঠতে দিচ্ছে না। এদিকে চার্লি কেটির শরীরে বাঁধা ব্যান্ডেজে লেখা স্ক্রিপচার্সকে নোটিস করে, যেটা কিছু মোটা চামড়া বা পার্চমেন্ট পেপারে লেখা ছিল। কফিনের যে ফটোগ্রাফগুলো ছিল তার যে স্ক্রিপচার্সগুলো ছিল, আর এগুলো একদম সেম টু সেম। মানে কেটি যা কিছু ওর শরীর থেকে বার করবার চেষ্টা করছিল সেটা হলো এই ব্যান্ডে যে লেখা স্ক্রিপচার্স গুলোই। এর উত্তর জানার জন্য চার্লি ওখানকার কমিউনিটি কলেজের এক আর্কিওলজির প্রফেসরের সাথে দেখা করে। প্রফেসর বলে এটা একটা এনসিয়েন্ট ডেমনিক ডিজিজ, কেন কি এই স্ক্রিপচার্স এর উপর যে টেক্সট লেখা হয়েছিল তখন এই শব্দটা বারবার এসেছে, আর এটা একটা প্রোটেকশন স্ক্রিপচার্স। নাজমেরেনিয়ান জিসাস খ্রাইস্টের সময়েরও আগের একটা ডিমন, আর এটা 3000 বছরের পুরনো। এই কফিনটাও 3000 বছরেরই পুরনো। নাজমেরেনিয়ান ডিমন ফ্যামিলি আর কমিউনিটিকে ডিস্ট্রয় করে থাকে, লোকেদের একে উপরের উপর খেপিয়ে নিজে কন্ট্রোল করে। কিন্তু পরে একটা মমিফিকেশন রিচুয়ালের দ্বারা সেই ডিমনকে কন্ট্রোল করা হয়েছিল। তারপর হঠাৎ নাজমেরেনিয়ানের নাম হারিয়ে যায়।
এবার প্রফেসর বুঝতে পেরেছিল যে এটা কিভাবে হয়েছিল। আসলে মন্ত্রপুত পার্চমেন্ট পেপার দিয়ে যে লিভিং বডিকে র্যাপ করা হয়, সেই স্ক্রিপচার মানে ব্যান্ডেজগুলো যত সরানো হয়, ডিমন ততই শক্তিশালী হয়ে ওঠে। মানে এই স্ক্রিপচার ডিমনকে শক্তিহীন রাখার জন্যই দেওয়া হয়েছিল। কেটির আগে যে ছেলেটি এই কফিনের ভিতরে ছিল তার মধ্যেও নাজমেরেনিয়ান ডিমনকে রাখা হয়েছিল, আর এখন কেটির শরীরেও সেই একই ডিমনকে রাখা হয়েছে। এই জন্যই এদের ফ্যামিলিতে এত ঝামেলা হচ্ছিল। লারিসা আর চার্লির মধ্যেও অশান্তি শুরু হয়েছে। ওরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। চার্লি বলছিল কেটিকে অন্য কোথাও রেখে আসি, কিছু তো গন্ডগোল আছে ওর মধ্যে। কিন্তু লারিসা এই কথাতেও চার্লির সাথে ঝামেলা করে। লারিসা বলে, তোমার জন্যই তো কেটির আজ এই অবস্থা, তুমি তো সেদিন বাড়িতে ছিলে। চার্লি বলল, আমি তো শুধুমাত্র সেদিন বাড়িতে ছিলাম, তুমি তো প্রতিদিনই ওর সাথে থাকতে। তুমি কেন লক্ষ্য করনি যে কেটি কার সাথে দেখা করছে, চকলেট নিচ্ছে? এদিকে আমরা আরো একটা বিষয় জানতে পারি যে মিসিং হওয়ার আগে কেটি গার্ল স্কাউটসে মোর্স কোড শিখেছিল। এরপর চার্লি কেটির সামনে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে রক্ষা করতে পারিনি। তখন হয়তো কিছুক্ষণের জন্য হলেও এই ডিমনের ভিতরে থাকা কেটি জেগে ওঠে। ও কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। কেটি অদ্ভুত আওয়াজ করে দাঁত দিয়ে মোর্স কোডের মাধ্যমে কিছু মেসেজ দেবার চেষ্টা করে। চার্লি সেই প্যাটার্নটাকে নোট করে আর কেটির বক্স থেকে মোর্স কোডকে বের করে আনে। এখানে ও একটা নাম পায়, যেটা হলো লেলা। চার্লি অফিসার ডালিয়া জাকিকে ফোন করে বলে। চার্লি জাকিকে বলল যে সেদিন আপনারা আমার উপরেই সন্দেহ করেছিলেন। জাকি বলল, ওটা সিনিয়রের বক্তব্য ছিল, ওর নয়। কিন্তু আজ ওর সিনিয়র বেঁচে নেই, থানার ইনচার্জ এখন ওই। জাকি চার্লিকে প্রমিস করলো যে ও কেটির কিডন্যাপারের খোঁজ অবশ্যই করবে। চার্লি শুধু জানতে চায় যে 8 বছর আগে কেটির সাথে ঠিক কি হয়েছিল। ওর শরীরে এই স্ক্রিপচারের ব্যান্ডেজে লেখা ভাষা অনেক পুরনো, কিন্তু ও কিছুই বুঝতে পারছে না। সবচেয়ে বড় কথা হলো কেটি কফিনে কেন ছিল। লেলার নাম শুনে জাকি বলল যে ইজিপ্টের ভিতরে তো 1000টা লেলা আছে, তাই ফুল নামটা আমার চাই। কেটির চিঠিপত্রের মধ্যে নিশ্চয়ই লেলা নামের কোনো নাম থাকবে। তাই চার্লি ট্রাঙ্ক থেকে সব চিঠিপত্র বার করে সার্চ করতে থাকে, যেখানে ইজিপ্ট থেকে আসা একটা কার্ড ওর চোখে পড়ে, যাতে লেলা খালিলের নাম লেখা রয়েছে। এটাতে সেই চকলেট ছিল যা দিয়ে কেটিকে লোভ দেখানো হয়েছিল। কেটির সাথে লেলার ফ্রেন্ডশিপ লেলার মা সেই ম্যাজিশিয়ানই করিয়ে দিয়েছিল, যাতে নাজমেরিয়ানের জন্য একটা নতুন শরীর পাওয়া যায়। এরপর চার্লি ডালিয়া জাকিকে ফুল নামটা বলল, যেটা ছিল লেলা খালিল। জাকি কায়রোতে ওই অ্যাড্রেসটা ট্রেস করে, আর ওই নামের আরো অনেক লেটার ওরা পায়, যাতে সরি লেখা ছিল। লেখা রয়েছে ওরা কেটির সাথে এমনটা করতে চায়নি, তার মানে এটা যে এগুলো সব প্রি প্ল্যান ছিল, আর লেলা এর মধ্যে থাকতে চাইছিল না, কিন্তু ওর মা ওকে জোর করে এটা করিয়েছিল। জাকি খোঁজ নিয়ে জানতে পারলো যে এই মেয়েটির ঘর মরুভূমির মাঝখানে, যেখানে অনেক গাছপালা রয়েছে, কিন্তু সেটা তো নিজে থেকে সম্ভব নয়। তাই জাকি বুঝতে পারে যে এই কিডন্যাপার। এবার জাকি একাই আজওয়ানে লেলার বাড়িতে যায়। এরা এতটাই ভয়ঙ্কর যে এত কিছু করার পরও এক ফোঁটাও ভয় নেই। যারা নাজমেরেনিয়ান ডিমনকে বন্দি করতে পারে তাদের কাছে ভয় কি জিনিস। যাই হোক, জাকি ঘরের ভিতরে কাউকে দেখতে পায় না। ও সেই কালো পিরামিডটা দেখতে পায়। জাকি বেসমেন্টে যায়, যেখানে একটা দাগ দেখে জাকি বুঝতে পারে যে এরা সেই কফিনটাকে এখানেই রেখেছিল। কিন্তু জাকি একটা জিনিস বুঝতে পারে না যে এরা সেই কফিনটাকে প্লেনে করে কোথায় পাঠাচ্ছিল, আর কেনই বা পাঠাচ্ছিল। হয়তো এরা লোকেশন চেঞ্জ করবার চেষ্টা করছিল, কিন্তু ডিমন এখান থেকে দূরে যেতে চায়নি, আর ডিমনই সেই প্লেনটাকে ক্র্যাশ করিয়ে দেয়। তাছাড়া এরা এত ভয়ঙ্কর ডিমনকে দূরে কেন পাঠাবে? কেননা এরা তো নিজেরাই ডিমনের শক্তিটাকে জানতো। এই ম্যাজিশিয়ানের হাজবেন্ডকে শক্তিহীন ডিমনই শেষ করে দিয়েছিল। তখনও মমির স্ক্রিপচার্স গুলো খোলাই হয়নি, আর এখন তো স্ক্রিপচার্স গুলো খোলা হয়ে গেছে। তাহলে এখন এই ডিমন কতটা শক্তিশালী হতে পারে? এবার আমরা দেখি সেই ম্যাজিশিয়ান কার চালিয়ে নিজের বাড়ি ফিরছিল। ও এসে দেখলো যে ওর বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ও চুপি চুপি রান্নাঘরে গিয়ে একটা ধারালো হাতিয়ার নিয়ে জাকির উপরে হামলা করতে যায়, কিন্তু জাকি ম্যাজিশিয়ানকে শুট করে দেয়। ঠিক সেই সময় লায়লাও ঘরে আসে, আর ও জাকিকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর একটা টিলায় গিয়ে মাটি খুঁড়ে কেটি নামের একটা বক্স বের করে আনে। এরপর ও জাকিকে একটা টেপ রেকর্ডার দেয়, যার লেবেলেও কেটির নাম লেখা ছিল। তার মানে কেটির সাথে কি হয়েছিল, ওকে এখানেই বা কেন নিয়ে আসা হয়েছিল, তা হয়তো টেপ রেকর্ডারে রেকর্ড করা আছে। অন্যদিকে চার্লির ঘরে দেখানো হয় যে যত কেটির ব্যান্ডেজ খুলছিল ও ততই শক্তিশালী হয়ে উঠছিল, কারণ ডিমনের উদ্দেশ্যটাই এটাই ছিল। তাই ও এতদিন চুপচাপ বসেছিল, ও সব স্ক্রিপচার্স খোলার অপেক্ষা করছিল।
একদিন রাত্রে যখন মড টয়লেটের জন্য ওঠে তখন কেটি নিজের ঘর থেকেই মডের সাথে কথা বলে। এটাই প্রথমবার হলো যে কেটির ভিতরে থাকা ডিমন কথা বলল। কেটির ভিতরে থাকা ডিমন কেটির ভাষায় বলল, তোমার মতো বয়সেই কেটি মিসিং হয়েছিল। কেটি মডের সাথে আরো অনেক কথা বলছিল। হঠাৎ করে দরজার নিচের ফাঁক দিয়ে কেটি মডের পা চাটতে শুরু করে, যেটা দেখে মড ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই ভয়ঙ্কর ডিমন মডকে হাওয়ায় ঝুলিয়ে দরজার কাছে আবার টেনে আনে আর বিড়বিড় করে কোনো মন্ত্র বলতে থাকে। এভাবেই ডিমন মডকে পজেস করে নেয় যাতে ও মডকে ম্যানুপুলেট করতে পারে। ডিমন সাববেসিয়ানের মাইন্ডকেও ম্যানুপুলেট করেছিল। একদিন যখন কারমেন কেটির জন্য প্রার্থনা করছিল তখন কেটি ওর উপর ভায়োলেন্টলি হামলা করে এবং কিছু বলে, আর কারমেনের গলায় থাকা হোলি ক্রস দিয়েই ওকে ঝুলিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেখানে অনেকগুলো কায়োটি ছিল। তারা সবাই মিলে কারমেনকে জীবন্তই খেতে শুরু করে। এই দৃশ্য দেখে মড অনেক খুশি ছিল, কারণ ডিমন ওকে পজেস করে রেখেছিল। আসলে এখানে এটা হয়েছিল যে মড ওর স্কুলের টিচারকে খারাপ খারাপ গালি দেবার জন্য স্কুল থেকে চার্লিকে ডাকা হয়েছিল। তারপর চার্লি গাড়ি করে স্কুল থেকে বাড়ি ঢোকার সময় কারমেন ওদের গাড়ির সামনে এসে ধাক্কা খায় আর কায়োটিরা ওকে খেয়ে ফেলে। এই দৃশ্য লরিসা নিজেই কেটির রুমে এসে দেখে, আর লরিসাও এবার কেটিকে ভয় পেতে শুরু করে। খুব ভালো করে নোটিস করলে দেখা যাবে যে জানলাটা ভেঙেছে সেটা হুবহু হোলি ক্রসের শেপেই ভেঙেছে। এটা দিয়ে ডিমন বোঝাতে চেয়েছে যে ও হোলি ক্রসকেও ভয় পায় না। এদিকে কেটি ওর ঘরে শান্তিতে শুয়েছিল, যেন কিছুই করেনি। এরপর কারমেনের ফিউনারেল রাখা হয়েছে। তখন মড প্রসেসড হয়ে নিজের দাঁতকেই তুলে ভেঙে ফেললো আর রক্তে ভরা থুতুকে খাবারের মধ্যে ফেলে দেয়। এই খাবার কারমেনের ফ্রেন্ডসরা খাচ্ছিল। এদিকে কেটির ঘরের ভিতরে যে কাঠের মেঝেটা গলছিল, যে চিপচিপে পদার্থটা পাওয়া গিয়েছিল, এটা আসলে ডিমনের জন্যই, কারণ কেটির শরীরে রক্ত নয়, অ্যাসিড রয়েছে। এদিকে আমরা দেখি যে মড প্রসেসড হয়ে কারমেনের নকল দাঁতটা লাগিয়ে নিয়েছে। এর মানে ডিমন সবার সাথে মজা করছিল। মড একজন গেস্টের কানটা কেটে আলাদা করে দেয়। তখনই কেটি নিজের রুম থেকে বেরিয়ে ওর লাশের ভিতরে থাকা ফ্লুইড খাচ্ছিল, যেটা আসলে ওর শরীরকে গলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়। কারণ আমরা জানি কেটির শরীরে ওই ডিমন রয়েছে, আর কেটির শরীর গলে যাচ্ছিল। সেটাকে বাঁচানোর জন্যই ডিমন এই লিকুইডটাকে চাটছিল, কারণ ওর আরো শক্তি চাই। এবার লরিসা বুঝতে পারে যে কেটির ভিতর কোনো শয়তান রয়েছে, যে ওর মাকে মেরেছে আর মড এবং সাববেসিয়ানকেও পজেস করে রেখেছে। তাই ওরা কেটিকে বন্দি করে রাখে। অন্যদিকে জাকি ঘরে এসে সেই টেপ রেকর্ডারটা চালিয়ে দেখে যে ওটাতে প্রপার সাউন্ড আসছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে ওখানে নিশ্চয়ই কোনো রিচুয়াল করা হয়েছিল। তাই জেরা করার জন্য জাকি লাইলা খালিলকে থানায় নিয়ে আসে আর সব সত্যিটা বলতে বলে। কিন্তু এখানে আমরা দেখি যে লাইলার মা ওর জিভ কেটে দিয়েছিল যাতে ও কাউকে কিছু বলতে না পারে। তাই লাইলা ওর কথাগুলো লিখে দেয়, যেটা দেখে জাকি শকড হয়ে যায় আর লাগাতার চার্লিকে ফোন করতে থাকে, কারণ ফাইনালি ও সব সত্যিটা জেনে গিয়েছিল। তো বন্ধুরা, এবার এখানেই খুলবে এই মুভিটির আসল রহস্য। এবার জাকি সেই টেপ রেকর্ডার নিয়ে চার্লির বাড়ি চলে আসে। এরপর চার্লি আর লরিসা দুজনেই সেই রিচুয়ালসটাকে দেখে। সেই রিচুয়ালে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা ট্রান্সলেট করে যাচ্ছিল জাকি। তারপর ওদের বোঝাচ্ছিল। এর মধ্যে সেই ম্যাজিশিয়ান বলেছে যে নজমেরেনিয়ানের ডিমনকে বন্দি করার কাজ ওদের পূর্বপুরুষরা 3000 বছর ধরে করে আসছে। আর এই ভিডিও রেকর্ড করা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য, যে কিভাবে এই রিচুয়ালকে করতে হবে আর ডিমনকে বন্দি করতে হবে, যাতে আগে কিছু খারাপ না হয় আর ডিমন সব সময় বন্দি থাকে। মহিলা ভিডিওতে বলেছে যে এটা ওর 82 নাম্বার মমিফিকেশন হতে চলেছে, মানে মমিফিকেশন রিচুয়াল। আর কেটি এখানে 82 নাম্বার মানুষ যার উপরে এই রিচুয়ালটা করা হচ্ছে। ম্যাজিশিয়ান আরো বলে যে যদিও যে কোনো শরীরই চলতে পারে, কিন্তু যত ছোট বাচ্চা হবে ততই ভালো, যাতে শরীর অনেক দিন ভালো থাকে আর বারবার করে এই রিচুয়ালটা করতে হবে না। মুভির শুরুতেই যে ছেলেটাকে আমরা দেখতে পেয়েছিলাম কফিনের ভিতরে, অনেক বছর আগে ম্যাজিশিয়ানের মা বোধহয় ছেলেটির মুমিফিকেশন করেছিল। ওর ভিতরেও হয়তো এই ডিমনকে ট্রান্সফার করা হয়েছিল। তখনই ভিডিওতে আমরা কেটিকে দেখতে পাই, যেখানে বেচারি কেটি বারবার করে মা বাবার কাছে যাবার রিকোয়েস্ট করছিল। ও প্রচন্ড ভয়ে আর আতঙ্কে ছিল। বন্ধুকে বিশ্বাস করে ও ফেঁসে গিয়েছিল, কিন্তু শয়তান ম্যাজিশিয়ান বলল, ভয় পেও না কেটি, এটা মাত্র 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সেখানে প্রেজেন্ট সব লোকেরা কাঠের তৈরি এক ধরনের মাস্ক পরেছিল,
যাতে ডিমন ওদের শরীরে প্রবেশ না করে। তখনই কেটিকে সেই কফিনের উপরে ঝোলানো হয়, আর নিচে ওই পুরনো হোস্ট ছিল, যার ভিতরে তখন নজমেরিনিয়ান ডিমন ছিল। অনেক মন্ত্রতন্ত্র জাদুবিদ্যা ইউজ করা হয়। তারপর সেই ডিমনকে কেটির শরীরে ট্রান্সফার করা হয়, আর কেটির শরীরে সেই প্রোটেকশন স্ক্রিপচার্স লাগিয়ে দেওয়া হয়। তারপর কেটিকে সেই কফিনের ভিতরে ঢুকিয়ে আরো অনেক স্ক্রিপচার্স রেখে দেওয়া হয়। এরপর রিচুয়ালটা পূর্ণ হয়। 8 বছর আগে কেটির সাথে এটাই হয়েছিল। তখন থেকে কেটি এই কফিনেই বন্দী হয়ে আছে। কিন্তু মুভিতে একটা কথা ক্লিয়ার করা হয়নি যে কেন এই কফিনকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এর দুটো কারণ হতে পারে, এক যে এটা চুরি করে তস্করি করা হচ্ছিল, আর দুই যে এরা অন্য কোথাও চলে যাচ্ছিল। হয়তো এই লোকেশনটা সেফ ছিল না, কারণ ডিমনকে বন্দি করে এরা তো জানতো যে ও কতটা শক্তিশালী। অন্যদিকে ম্যাজিশিয়ান এক এনসিয়েন্ট কাল্টের সদস্য ছিল, যে ডিমনকে কন্ট্রোলে রাখার জন্য হোস্টের স্যাক্রিফাইস করত, আর হোস্টের উপর অনেক ক্রিপচার্স প্রোটেকশন দেওয়া হতো। এটা ততক্ষণ থাকতো যতক্ষণ না হোস্ট ন্যাচারালি শেষ হয়ে যায়। শুরুতেই ওরা বুঝতে পেরেছিল যে এই ছেলেটির শরীর শেষ হতে চলেছে, আর ওদের একটা নতুন হোস্টের দরকার ছিল, তাই ওরা কেটিকে ফাঁসিয়েছিল। এইভাবে এই পরিবার বারবার করে এই রিচুয়াল করে থাকে। ভবিষ্যতে এই কাজের দায়িত্ব লেলা খালিলের উপরে ছিল, কিন্তু লেলা সেটা করতে অস্বীকার করে দেয়। সেই ভিডিও দেখে চার্লি আর লরিসার অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে কেটি সাববেসিয়ানকে হিপনোটাইজ করে ভেন্টের দরজা ভেঙে নিজের স্কিন সাববেসিয়ানকে দিয়ে ওঠাচ্ছিল, যাতে ডিমন আরো পাওয়ারফুল হয়ে যায়। ও সবার উপর হামলা শুরু করে দেয়, আর সব জায়গায় বালির ঝড় উঠতে শুরু করে। সাববেসিয়ান নিজের মায়ের উপরই হামলা করে। ও হাতুড়ি মেরে ওর মাকে অজ্ঞান করে দেয়, আর চার্লিকে খুব খারাপ ভাবে মেরে বলে এবার আর কেটির শরীর ভালো লাগছে না। হঠাৎ কেটি লরিসা আর জাকি দুজনকেই ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। যখন ডালিয়া জাকির জ্ঞান ফিরে, তখন ওর গলায় লরিসার মৃত মা নিজের মুখ থেকে একটা স্করপিয়ন বের করে ঢুকিয়ে দেয়। স্করপিয়ন ওর গলায় ছেদ করতে শুরু করে, কিন্তু কোনোভাবে জাকি ওর গলা থেকে স্করপিয়নটা বের করে দূরে ফেলে দেয়, আর রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ওর ভোকাল কর্ড খারাপ হয়ে গিয়েছিল। তখন হঠাৎ চার্লি জোর করে কেটিকে জড়িয়ে ধরে, আর ডালিয়া জাকিকে ইশারায় বলে যে তোমার সেই রিচুয়ালটা মনে আছে, তাহলে সেটা করো, ডিমনকে আমার মধ্যে বন্দি করতে হবে। কেটিকে বাঁচানোর এই একটাই উপায় ছিল। এবার জাকির সেই মন্ত্র মনে ছিল, কিন্তু ওর ভোকাল কর্ডটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ও নিজের গলায় আঙ্গুল ঢুকিয়ে সেই মন্ত্র পড়তে শুরু করে, আর সবাই মিলে কেটির শরীর থেকে ডিমনকে বের করে চার্লির শরীরে ট্রান্সফার করে, যাতে কেটি ফাইনালি বেঁচে যায়। আর চার্লি নিজের মেয়ের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। চার্লি ওর উপর দেওয়া সমস্ত অপবাদ মিটিয়ে দেয়, যেটা সবাই মিলে বলছিল যে চার্লির জন্যই নাকি কেটির এই অবস্থা। এবার আমরা দেখি যে কেটি ধীরে ধীরে রিকভার হয়ে যাচ্ছে, আর ওর বয়স এখন 16 বছর, কেন কি যখন ও মিসিং হয়েছিল তখন ওর বয়স ছিল 8 বছর। এদিকে চার্লিকে বেসমেন্টে একটা কফিনের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, যেখানে ও মর্স কোডের দ্বারা নিজের মেয়ে আর স্ত্রীকে আই লাভ ইউ ট্যাপ করে। তার মানে ওর শরীরে ডিমনের থেকে ওর দখলই এখন অনেকটা বেশি। এদিকে কেটিও সেম জিনিস ট্যাপ করে। যাই হোক, আমরা দেখি যে কেটি ধীরে ধীরে নর্মাল হয়ে উঠছিল। ও নিজের ভাই বোনের সাথে গেমস খেলছিল, যেটা ও ছোটবেলায় খেলতো। কিছুদিন পর লরিসা জাকিকে ফোন করে বলে যে চার্লির ব্যাপারে কিছু কথা আছে। তখনই আমরা শকিংলি জানতে পারি যে কায়রোতে ম্যাজিশিয়ান মহিলা এখনো বেঁচে আছে। ওকে জেলে বন্দি করে রাখা হয়েছে। একজন নার্স এসে রোজ ওকে ট্রিট করে যায়, কিন্তু একদিন লরিসা নার্সের বেশে এসে ওই মহিলাকে সেডিটিভ দিয়ে দেয়। তখন জাকিও ওর সাথেই ছিল। তারপর সেখানে চার্লির মমিকে নিয়ে আসা হয়। জাকি বলে এবার ম্যাজিশিয়ান মহিলা বুঝতে পারবে যে কি হতে চলেছে, কারণ ও যেটা করেছিল হতে পারে সেটা সবার জন্য ভালো ছিল, কিন্তু ওর পরিবারের সাথে ও ঠিক করেনি, কেন কি সব পরিবারেরই বাচ্চারা ওদের জীবন হয়, তাই শাস্তি এবার ওকে পেতেই হবে। এবার জাকি রিচুয়াল চ্যান্টিং করতে শুরু করে, যাতে চার্লিকে মুক্তি দেওয়া যায়। আর এই ম্যাজিশিয়ান মহিলাকে এই ডিমনের জন্য স্যাক্রিফাইস করা হয়। ম্যাজিশিয়ানকে এজন্যই সেডিটিভ দেওয়া হয়েছিল যাতে ও কিছুই না করতে পারে। ফাইনালি ডিমনকে ওই ম্যাজিশিয়ান মহিলার মধ্যে ট্রান্সফার করা সম্ভব হয়, আর এর সাথেই লি ক্রনিন দা মমি মুভিটাকে শেষ করা হয়েছে। যদি আপনাদের ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।